চ্যাপ্টারের খুবই বেসিক কিছু প্রশ্ন নিয়ে কনসেপ্ট বুস্টার সেকশনটি সাজানো হয়েছে। আমরা এই সেকশনে প্রথম যেই প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তরঙ্গ উপরিস্থিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ কতটুকু অগ্রসর হয়। আমি এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব পুরো বিষয়টা। তো আমি আগে জিনিসগুলোর একটু পরিচয় দিয়ে নেই। এখানে যেই লাঠিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সোর্স, এটার মাধ্যমে আমি হচ্ছে তরঙ্গটা সৃষ্টি করব। আর এখানে হচ্ছে জানালা, এর মধ্যে দিয়ে তরঙ্গটা বের হয়ে যাবে। আর এইটা হচ্ছে যে এই যে তরঙ্গটা আমি সৃষ্টি করছি এটা যে মাধ্যম দিয়ে যাবে, অর্থাৎ এটা কোন মাধ্যম, এখানে জাস্ট একটা দড়ির সাথে এই অনেকগুলা পুঁথি বল টাইপের এইসব ছোট ছোট জিনিসগুলো যোগ করে দেওয়া হয়েছে। তো যেটা হবে যে যখন আমি এখানে যে লাঠিটা আছে এটাকে যখন মুভ করাবো তখন দেখা যাবে যে এখান থেকে তরঙ্গটা সৃষ্টি হয়ে এই দড়ির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে জানলা দিয়ে বের হয়ে যাবে। ওকে, তো আমি প্রথমে তোমাদের আগে দেখাই ওয়েভটা কিভাবে ফর্ম করবে এবং তারপরে আমি হচ্ছে যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম সেটার উত্তর দিব। তো নর্মাল স্পিডে আগে দেখে আসি। দেখো এই যে এখান থেকে যখন তরঙ্গটা সৃষ্টি করছে এটা সবসময় আপ ডাউন করার মাধ্যমে একটা ওয়েভ জেনারেট করছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং জানালা দিয়ে এক সময় বের হয়ে গেল। ওকে, তো এখন আমি হচ্ছে যখন একটা কণা পুরাপুরি ঘুরে আবার তার আগের জায়গাতে ফেরত আসবে ততক্ষণে পুরা তরঙ্গটা কতটুকু অগ্রসর হয় সেটা আমরা জানতে চাচ্ছিলাম। তো এখানে একটু স্লো মোশন করে যদি দেয়া হয় তো একটু খেয়াল করে দেখো এই যে তরঙ্গটার একটা তরঙ্গ পরিস্থিত কণার পূর্ণ স্পন্দন বলতে কি বোঝাচ্ছিলাম। পূর্ণ স্পন্দন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একবার উপরে গেল, নিচে নামলো এবং আবার তার আগের অবস্থানে আসলো। তো এই জিনিসটাকেই কিন্তু আমি বলছি যে এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। ওকে, আর তরঙ্গ কতটুকু যাবে সেটাকে আমি কিভাবে বুঝবো এটা আমি হচ্ছে প্রকাশ করব এই মাথাটা দিয়ে। দেখো এই মাথাটা যখন এই প্রান্তে ছিল তখন কিন্তু তরঙ্গ মাত্র শুরু হয়েছে বা তরঙ্গটা কেবল সৃষ্টি হয়েছে। তো যতক্ষণে কণাটাই যে একবার একটু তার স্পন্দন হালকা সম্পন্ন করছে, পূর্ণ স্পন্দন করেনি, একটা স্পন্দন সম্পন্ন করলো, ততক্ষণে কিন্তু এই তরঙ্গের যেই অগ্রপ্রান্ত সেটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, তো তাহলে তরঙ্গ কতটুকু গেল এটা কিন্তু আমি জাস্ট এই প্রান্তটা মানে এই যে এই মাথাটা কোথায় যাচ্ছে সেটা দিয়ে আমি বুঝবো যে তরঙ্গ কতটুকু দূরত্ব অগ্রসর হলো। ওকে, তো এখন চলো দেখে আসি যে যতক্ষণে এই সবুজ যেই বলটা আছে এটা যতক্ষণে পূর্ণ একটা স্পন্দন সম্পন্ন করে ততক্ষণে ওই তরঙ্গের অগ্রপ্রান্তটা কতটুকু অগ্রসর হয়। আচ্ছা, তো দেখা যাক এই যে উপরে গেল, নিচে নামলো এবং আবার যখন এই পজিশনে চলে আসছে তখন খেয়াল করে দেখো তরঙ্গটা কিন্তু এইখানে চলে আসছে। তো তোমরা সবাই জানো যে এইখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকেই কিন্তু আমরা নাম দিয়েছিলাম এক তরঙ্গ দৈর্ঘ্য, বা এটাকে আমরা সেই ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি। এক ল্যামডা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে সমদশা সম্পন্ন কণাগুলার মধ্যবর্তী যে দূরত্ব। তো সমদশা সম্পন্ন যখন হবে কণাগুলা তখন অবশ্যই তাদের অবস্থান, তাদের বেগ, তাদের ত্বরণ কিন্তু সব একই থাকবে। তো এটা তুমি এখান থেকে খেয়াল করে দেখতে পারো যে হলো যখন এই কণাটা এবং এই কণাটা কিন্তু প্রায় সম অবস্থানে আছে, কিন্তু আমি ঠিক জায়গা মতো আসলে পজ করতে পারিনি, আমি যদি আরেকবার দেখাই, এবার ভালো হয়েছে। তাহলে যখন সমদশা সম্পন্ন কণা, তো সমদশা সম্পন্ন কণার কথা কি বলা হয়েছিল যে তাদের অবস্থান, বেগ এবং ত্বরণ কিন্তু সবসময় সেম থাকবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কণাটা, সবুজ কণাটা এবং এই লাল কণাটার কিন্তু অবস্থান একই জায়গাতে আছে, কিন্তু এই কণাটা একটু পরে যেই দিকে যাবে এই কণাটা কিন্তু একটু পরে সেই দিকে যাবে না, উল্টা দিকে যাবে। কিন্তু এইখানে যেই লাল কণাটা আছে এই লাল কণাটা কিন্তু এই কণাটা, সবুজ কণাটা যেদিকে মুভ করবে এই লাল কণাটা কিন্তু ঠিক সেই দিকে মুভ করবে। অর্থাৎ এই কণা এবং এই কণা, দুইটা কণারই কিন্তু অবস্থান সেম, বেগ সেম, ত্বরণ সেম, সব একই।
তাহলে এই দুইটা কণা যেহেতু সমদশা সম্পন্ন, এই দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকেই আমরা কিন্তু এক তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তো এখন চলো দেখা যাক যে এই কণাটা কোন দিকে মুভ করছে এবং এই কণাটা কোন দিকে মুভ করে। দেখো, সবুজ কণাটা কিন্তু উপরের দিকে গেল, কিন্তু লাল যে কণাটা এখানে ছিল সে কিন্তু নিচে চলে আসছে, এবং এই যে লাল কণা যেটা একটু আগে যেটা এই পজিশনে ছিল সেটা কিন্তু এখন উপরে চলে আসছে, অর্থাৎ সেটা এই কণার যেই দশায় আছে এই কণা কিন্তু সেই একই দশায় আছে। তো এই জন্যই বলা হয় যে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব সেইটাকে আমরা বলবো 1 ল্যামডা। আচ্ছা, এখন আরো কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা যায়, যেমন তোমরা এখানে আরো কিছু ডাটা দেখতে পাচ্ছ। অ্যামপ্লিটিউড মানে তোমরা জানো এটা হচ্ছে বিস্তার, অর্থাৎ আমি যখন এখানে প্লে করছি তখন কিন্তু দেখো যে এই যে সাম্যাবস্থান এই লেভেলটা থেকে সেটা কিন্তু ম্যাক্সিমাম 0.75 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত যাবে। আর এটার পাশে যে দেখছো, মানে এটাকে এভাবে করে স্কেলিং করা হয়েছে, আর পাশে যেটা দেখছো যে ফ্রিকোয়েন্সি 1.50 হার্জ, এটা তুমি এখন হয়তো 1.50 হার্জ মানে কি, যে কোনো একটা কণা 1 সেকেন্ডে 1.5 বার পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি না যে 1 সেকেন্ডে 1.5 বার সম্পন্ন করছে না। এটার মেইন কারণ হলো আমি স্লো মোশনে দিয়ে রাখছি। আমি যদি এটাকে নর্মালে দিই তাহলে এবার বুঝতে পারবা যেটা 1 সেকেন্ডে কিন্তু 1.5 বার সে হচ্ছে আপ ডাউন করতেছে। আচ্ছা, তো আমি যদি এটাকে ফ্রিকোয়েন্সিটা বাড়ায় ধরো 2 করে দেই, বাড়ায় যদি 2 করে দেওয়া হয়, অর্থাৎ এটা 1 সেকেন্ডে কিন্তু 2 বার পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে। তো এটা হচ্ছে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা, এবার এখানে কিছু জিনিস দেখো, যেটা হচ্ছে ড্যাম্পিং। ড্যাম্পিং মানে হলো একটা তরঙ্গ সৃষ্টি হওয়ার পরে দেখা যাবে যে তরঙ্গটা কিন্তু তার প্রাবল্যটা ছিল সেটা যত দূরে যাবে প্রাবল্যটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো হয়তো ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো যে যখন ড্যাম্পিং দিয়ে দিচ্ছি তখন দেখো এখান থেকে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রথমে যে প্রাবল্যটা ছিল সেই প্রাবল্যটা কিন্তু পরের দিকে আর নাই। ঠিক আছে? তো ড্যাম্পিং যদি বেশি থাকে তাহলে দেখা যাবে যে হলো কিছু দূর যাওয়ার পরে আর তরঙ্গ প্রায় থাকবেই না। আর যদি ড্যাম্পিং কম হয় তাহলে বা একদম না থাকে তাহলে আমরা কনভেনশনাল যেরকম তরঙ্গ নিয়ে আসলে পড়াশোনা করি সেইগুলাই আসলে চলে আসবে। এইবার আসো খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে টেনশন। দেখতে পাচ্ছ টেনশনে এখানে হচ্ছে হাই দেওয়া আছে, লো দেওয়া আছে। আমি আগে জিনিসটা দেখাই নেই, এরপরে বুঝাচ্ছি। তো যখন আমি টেনশনটা হাই দিয়ে রাখছি তখন স্পিডটা তুমি একটু খেয়াল করো যে তরঙ্গের স্পিডটা কেমন, এই যে বাম দিক থেকে যে ডান দিকে যাচ্ছে এই স্পিডটা আসলে কেমন। আমি যখন লো দিয়ে দিচ্ছি তখন একটু খেয়াল করে দেখো তো স্পিডটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। তো এই কমে যাওয়ার কারণটা কি? তোমরা জানো যে আমি যদি শব্দের কথা বলি, শব্দের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমরা ক্লাস 9-10-এও পড়ে আসছো, শব্দের বেগ কিন্তু বায়ু মাধ্যমে সবচেয়ে কম, তারপরে হচ্ছে তরল মাধ্যমে আরেকটু বেশি এবং কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। তো শব্দের বেগ কিন্তু মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে ডিপেন্ড করে। তো মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি হবে ওই মাধ্যমে কিন্তু শব্দের বেগও দেখা যাবে তত বেশি হবে। তো তাহলে এখানে দেখো যখন টেনশনটা খুব লো দিয়ে রাখছি তার মানে এই মাধ্যমের স্থিতিস্থাপকতাটা কিন্তু খুবই কম। তো খুবই কম হওয়ার কারণে এটা খুবই স্লো, এই তরঙ্গটা কিন্তু খুবই স্লোলি পাস করতেছে। আর যখন আমি টেনশনটা হাই দিয়ে দিলাম তখন খেয়াল করে দেখো স্পিডটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ বেশি স্থিতিস্থাপক মাধ্যম হলে কিন্তু তরঙ্গটা স্পিড অনেক বেড়ে যাবে। তো এটা শব্দের ক্ষেত্রে বলো বা যে কোনো যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রের জন্যই কিন্তু বিষয়টা সত্য। আর এখানে হচ্ছে আরো কিছু অপশন আছে, ফিক্সড এন্ড হলে কি হবে, লুজ এন্ড হলে কি হবে, এগুলো নিয়ে আমরা হচ্ছে যখন ওই যে স্থির তরঙ্গ আলোচনা করব তখন এই সব জিনিসগুলো নিয়ে আরো দেখব। ওকে।